হ্যালো, আমি অলিক রয়। আজ আমরা রিফ্লেকশন অফ লাইটের যে চ্যাপ্টারটা অর্থাৎ আলোর প্রতিফলনে এসে আলোর প্রতিফলন বলতে আমরা আসলে কি বুঝি এবং সেই সঙ্গে আলোর প্রতিফলনের যে সূত্রাবলী আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে আলোর প্রতিফলন কাকে বলে বা আলোর প্রতিফলন জিনিসটা কি বা প্রতিফলন কথাটাই বা কি সেটা সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই তো তাহলে আমরা একটু এভাবে চিন্তা করি যে আমরা কিন্তু এই যে আমাদের চোখ চোখ দিয়ে কিন্তু এই পৃথিবীর সমস্ত বস্তুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে চোখ দিয়ে তো আমরা সবকিছুকে দেখতে পাচ্ছি ভালো, তো যদি এরকম একটা প্রশ্ন আমি করি যে কোন একটা বস্তুকে দেখার জন্য তো অবশ্যই আলোর প্রয়োজন, নাহলে পরে তো আমরা অন্ধকারের মধ্যেও সবকিছু দেখতে পারতাম। তো যদি আমি একটু এইভাবে বলি যে একটা বস্তুকে যখন আমরা দেখছি তখন আমাদের চোখ থেকে আলো ওই বস্তুর উপর যাচ্ছে নাকি ওই বস্তু থেকে আলো আমাদের চোখের উপর এসে পড়তেছে। তো প্রথম কথাটা কি ছিল, আমাদের চোখ থেকে আলো ওই বস্তুর উপর গিয়ে পড়ছে, তো তার জন্য আমরা তাকে দেখতে পাচ্ছি। কথাটা কিন্তু আসলে সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ আমাদের চোখ থেকে আলো যদি কোনো বস্তুর উপর গিয়ে পড়তো তাহলে রাতের অন্ধকারে যখন কারেন্ট চলে যেত তখন কিন্তু আমাদের মোমবাতি জ্বালিয়ে কোনো কিছু দেখতে হতো না, চোখের আলো দিয়ে আমরা সবকিছুকে দেখতে পারতাম। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে অবশ্যই আমরা বলবো যে কোনো বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে, দেন আমরা বস্তুটাকে দেখতে পারি। তো ভালো কথা। তো তাহলে এইবার যদি আমরা বলি যে এই পৃথিবীতে যত বস্তু আছে তাদের মধ্যে কিছু কিছু বস্তু আছে তাদের নিজস্ব আলো আছে, আর কিছু কিছু বস্তু আছে তাদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। যেমন সূর্যের নিজস্ব আলো আছে, সুতরাং সূর্য থেকে আলো এসে আমাদের চোখে পড়তেছে, দেন আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, খুব স্বাভাবিক। কিন্তু মানুষ, গরু, ছাগল, ভেড়া, বই, এদের কারোরই কিন্তু নিজস্ব কোনো আলো নাই। যদি থাকতো তাহলে পরে ইলেকট্রিসিটি যখন চলে যেত তখন এই প্রত্যেকটা বস্তু থেকে কিন্তু আলো বেরোতো এবং আমরা তাদেরকে দেখতে পেতাম। দেখা যাচ্ছে কারেন্ট চলে গেছে, মানুষের গা দিয়ে আলো বেরোচ্ছে এবং সে চারপাশটাকে আলোকিত করে ফেলছে। সেটা কিন্তু হচ্ছে না। তার মানে কি, মানুষ, গরু, ছাগল, ভেড়া অর্থাৎ যে সমস্ত বস্তুকে অন্ধকারে দেখা যায় না এরা সবাই কিন্তু দীপ্তিহীন বস্তু। তো তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে দিন হোক বা রাত হোক, যাদের নিজস্ব আলো নেই তাদের তো দেখা যাওয়ার কথা না, কিন্তু দিনের আলোতে কিন্তু আমরা সব বস্তুকে দেখতে পাচ্ছি। বা বৈদ্যুতিক বাতি যখন জ্বলছে তখন আমরা সবগুলো বস্তুকে দেখতে পাচ্ছি। এটা কিভাবে আসলে? কারণ হচ্ছে আলোটা কোন একটি বস্তুর উপর যে পড়ছে, দেন ওই বস্তু থেকে আলোটা আমাদের চোখে এসে লাগছে বলে কিন্তু বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এক্সাম্পল এরকম যে আমি ধরলাম এটা একটি বই এবং এই বইয়ের উপর সূর্য থেকে আলো এসে পড়ছে এবং এখানে আমার একটি চোখ আছে, আমি ধরলাম কোন একটা লোক বা কোন একটা ব্যক্তির চোখ। সূর্য থেকে আলোটা এখানে এসে পড়ে, দেন এই আলোটা কিন্তু বইয়ের উপর পড়ে বই থেকে আবার কি হচ্ছে এখান থেকে ব্যাক করে আমাদের চোখে যেয়ে লাগছে, দেন আমরা কিন্তু বইটাকে দেখতে পাচ্ছি। এবং প্রতিনিয়তই কিন্তু দীপ্তিহীন বস্তুকে দেখার ক্ষেত্রে এই ঘটনা ঘটতেছে। হতে পারে এটা সূর্য, হতে পারে এটা কোনো বৈদ্যুতিক বাতি যেখান থেকে আলোটা এসে কোনো বস্তুর উপর আগে পড়ছে, দেন বস্তু থেকে আলোটা ব্যাক করে আমাদের চোখে যেয়ে লাগছে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে এসব শিখে আমি কি করবো, এর সাথে আলোর প্রতিফলনের সম্পর্ক কি? আসলে এই যে কোনো একটি লাইট বা আলোর সোর্স থেকে আলো এসে কোনো বস্তুর উপর পড়ে, দেন ওই বস্তুর উপর আলোটি বাধা পেয়ে যখন আবার সেটা আমাদের চোখে যেয়ে লাগে, তখন এই পুরো ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। প্রতিফলন কথাটির অর্থ হচ্ছে কোন একটি বস্তু কোন একটি তলে যদি বাধা পেয়ে আবার যে জায়গা থেকে ছোড়া হয়েছিল বা যে মাধ্যম থেকে ওই বস্তুটাকে ছোড়া হয়েছিল সেই মাধ্যমে যদি ফিরে আসে তাহলে সেটাকে বলা হয়ে থাকে আলোর প্রতিফলন। তাহলে পরে বিষয়টাকে একটু এভাবে আমরা যদি এখন তাহলে বলি যে এটাই যেহেতু আলোর প্রতিফলন, তাহলে আলোর প্রতিফলনের সংজ্ঞাটা কিভাবে দিব? আর তখন তাহলে আমরা এইভাবে বলবো যে আলোর প্রতিফলনের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে যাবার সময় ওই মাধ্যমে স্পর্শ তলে বা বিভেদ তলে বাধা পায় এবং বাধা পেয়ে সেখান থেকে কিছু পরিমাণ আলো যখন আবার আগের মাধ্যমে ফিরে আসে, যেমন সূর্যের আলোটা এখানে প্রথমে বইয়ের উপর যে বাধা পেলো, দেন আবার আগের মাধ্যমে, এটা কিন্তু একই মাধ্যম। আর যদি বইয়ের ভিতরে আলোটা ঢুকতে পারতো তাহলে কিন্তু আলাদা মাধ্যম হয়ে যেত। যখন আবার আগের মাধ্যমে ফিরে আসে, একই মাধ্যমে ফিরে আসে, তখন সেটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। এবং আরেকটা কথা একটু জাস্ট বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে যে কোন একটি বস্তুর উপর যখন আলো পড়ে বা কোন একটি তলের উপর যখন আলো পড়ে তখন আলো কিন্তু সাধারণত কয়েকটি নীতিতে আলোটা ওই বস্তুর উপরে পড়ে। তো যেমন কি হতে পারে, ধরলাম এটা একটা বস্তু, এই বস্তুর উপর আমি লাইট ফেলছি, তো কি হতে পারে কিছু পরিমাণ আলো এই বস্তুটা শোষণ করে নিতে পারে। আচ্ছা, তাই আমি ধরলাম যে শোষিত আলোর পরিমাণ এ, দেন কিছু পরিমাণ আলো কি করতে পারে, এই বস্তু প্রতিফলিত করতে পারে, তা আমি সেক্ষেত্রে ধরলাম প্রতিফলিত আলোর পরিমাণ হচ্ছে আর। এবং কিছু পরিমাণ আলো এই বস্তুর ভিতর দিয়ে ঢুকে বেরিয়ে যেতে পারে অর্থাৎ প্রতিসরিত হতে পারে যেটাকে বলে, আমি ধরলাম সেটার মান হচ্ছে টি। অর্থাৎ সম্পূর্ণ আলোক রশ্মি মান যদি আমি এক্স ধরি তাহলে এই এক্স পরিমাণ আলোর কিছু পরিমাণ আলো বস্তু কর্তৃক শোষিত হয়,
কিছু পরিমাণ আলো বস্তু কর্তৃক প্রতিফলিত হয় এবং কিছু পরিমাণ আলো বস্তু কর্তৃক প্রতিসরিত হয়। তো প্রতিফলনটা তো আমি অলরেডি বলেছি। প্রতিসরণের উদাহরণটা যদি আমি দিই তাহলে বলবো যে পানির উপরে যখন লাইট ফেলা হয়, আগের মাধ্যমটা ছিল বায়ু, যেখান থেকে আমি লাইট ফেলছি, আর পানিটা কিন্তু পানি মাধ্যম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাইট কিন্তু পানির মধ্য দিয়ে ভেদ করে পানির তলদেশকে কিন্তু দেখা যায়, সেক্ষেত্রে এটাকে বলে প্রতিসরণ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে শোষণের কথা বলছে, অর্থাৎ কিছু পরিমাণ আলো বস্তু কর্তৃক শোষিত হয়, এই শোষণ জিনিসটা আসলে কি? শোষণ কথাটার উদাহরণ যদি আমি এইভাবে দিই যে কোন একটা বস্তুকে আমরা কেন কালো দেখি, যেমন কয়লাকে আমরা কালো দেখছি, কালো ব্ল্যাক শার্ট, কালো মোবাইল, এগুলাকে কেন কালো দেখি? কারণ আসলে ওর উপর যত লাইটই ফেলা হোক না কেন, সেই লাইটটাকে সে শোষণ করে নেয়, এবং এই শোষণ করে নেওয়ার জন্য কিন্তু আমরা কোনো একটা বস্তুকে কালো দেখি। তাহলে অবশ্যই এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর উপর যখন আলো পড়ে তখন পুরোপুরি আলো শোষিত না হলেও কিছু পরিমাণ আলো অবশ্যই শোষিত হয়। তাহলে পরে এখন আমরা যেহেতু আজকে শুধুমাত্র আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা আলোর প্রতিসরণ বা আলোর শোষণ নিয়ে কোনো কথা আর বাড়াবো না। তো আলোর এই যে প্রতিফলন, এই প্রতিফলনের জন্য দুইটি সূত্র আছে। সেই সূত্র দুইটি হচ্ছে, 1 নাম্বার আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। তো সেক্ষেত্রে এই কথাটি বোঝার আগে আমাদেরকে আগে একটা আপতিত এবং প্রতিফলিত রশ্মি সম্পর্কে আইডিয়া নিতে হবে। বিষয়টা অনেকটা এরকম যে আমি ধরলাম এটা একটা প্রতিফলক, যেখানে এসে আলোটা কি হবে, বাধা পাবে। ভালো কথা। তা আমি ধরলাম একটা লাইট এখানে এসে পড়লো, এই যে লাইটটা এর উপরে এসে পড়লো, এটাকে ভালো বাংলায় বলা হয় আপতিত হওয়া। তাই এটাকে আমরা বলতে পারি আপতিত, এবং যেহেতু এটা একটি আলোক রশ্মি তাই এটাকে আমরা বলবো আপতিত রশ্মি। দেন আমরা ধরলাম এই আপতিত রশ্মিটা এই তলে বাধা পেয়ে এইভাবে প্রতিফলিত হয়ে চলে গেল। তো এই যে ফিরে যাওয়া বা প্রতিফলিত হয়ে যাওয়া, এই জন্য এই রশ্মিটার নাম দিতে পারি আমরা প্রতিফলিত রশ্মি। এখন আমি যদি আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির ঠিক মধ্যবিন্দু বরাবর একটি অভিলম্ব কল্পনা করি বা একটি লম্ব কল্পনা করি, তখন সেটাকে কিন্তু বলা হয় অভিলম্ব। এবং এই আপতিত রশ্মি এই যে অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় আপতন কোণ, যেটাকে আমরা আই দ্বারা ইন্ডিকেট করতে পারি। এবং এই প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। এখন আমরা যেহেতু সবগুলো বিষয় সম্পর্কে জেনেছি, তাহলে সূত্রটাকে খুব তাড়াতাড়ি আশা করি রিয়েলাইজ করতে পারবো। প্রথমে এখানে বলা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। এই যে আমাদের আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই বিন্দুতে অঙ্কিত অভিলম্বটা একই সমতল পৃষ্ঠের উপর কিন্তু আমাদের অবস্থান করছে। অর্থাৎ প্রথম সূত্রটার সঙ্গে এই চিত্রটা কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে যে প্রতিফলন কোণ এবং আপতন কোণের মানটা সবসময় সমান হবে। আমরা তো সবাই ইতিমধ্যে জেনে গেছি যে আপতন কোণ এবং প্রতিফলন কি বা এটা কিভাবে সৃষ্টি হয়। তাহলে আমরা অবশ্যই বলবো আপতন কোণ I ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ R। তাহলে এটাই ছিল আমাদের আসলে আলোর যে একটা বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ আলোর প্রতিফলন, সেই আলোর প্রতিফলনের সংজ্ঞা। সেই সঙ্গে সঙ্গে আলোর প্রতিফলনের সাথে রিলেটেড আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব বা আপতন এবং প্রতিফলন কোণ কি, সেটা ছিল চিত্রের মাধ্যমে আমাদের ব্যাখ্যা। এবং সেই সঙ্গে আলোর প্রতিফলনের যে সূত্রাবলী আছে, সেই সূত্রাবলীর সঙ্গে এই চিত্রটাকে কিভাবে মিলানো যায় বা আলোর প্রতিফলনের সূত্রাবলী আসলে কি, সেটার এখানে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি বা তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোর প্রতিফলনের সূত্রের যে প্রমাণ, যেটা পিয়ারে ফার্মাট করেছিল, সেটাকে দেখানোর চেষ্টা করব। সেই সঙ্গে আলোর প্রতিফলনের প্রকারভেদ এবং একই সঙ্গে আমরা আলোর প্রতিফলন রিলেটেড আরো যে বিভিন্ন বিষয় আছে, যেমন দর্পণ, তারপর দর্পণের প্রকারভেদ, এগুলো সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।